এই মুভিটা ছেলেদের না দেখাই ভালো। মেয়েদের বলবো একটু সময় নিয়ে পুরো গল্পটা দেখবেন। কেন এমনটা বলছি, পুরো গল্প দেখলেই বুঝবেন। সময়টা ২০২০ সাল। ইন্ডিয়ার একটা ছোট্ট শহরে অনিতা তার পরিবারের সাথেই থাকত। পরিবারে তার বাবা, মা, দাদি এবং একটি বোন রয়েছে। অনিতার বাবা একটি ওয়েল্ডিং শপে কাজ করেন। একদিন অনিতা যখন বাইরে বের হয়, তখন জীবা নামের একজন লোক তার দিকে তাকিয়েছিল। আসলে জীবা অনিতাকে খুব পছন্দ করে, কিন্তু তাকে শুধু দেখার বাইরে কখনো নিজের মনের কথা বলতে পারেনি। এরপর অনিতা তার এক বন্ধুর সাথে কথা বলছিল। তাদের কথাবার্তা থেকে বোঝা যায় যে অনিতার পড়াশোনা শেষ হয়েছে, তাই সে এখন চাকরি খুঁজছে। কিন্তু এখনও পর্যন্ত সে কোনো চাকরি পায়নি। এরপর অনিতা একটি কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায়। ইন্টারভিউ খুব ভালো হওয়ায় তাকে চাকরির জন্য সিলেক্ট করা হয়। কিন্তু যখন সে এই খবরটি বাড়িতে জানায়, তখন তার পরিবার তাকে ওই চাকরি করতে মানা করে দেয়। আসলে অনিতার পরিবার চায় না যে তাদের মেয়ে নাইট শিফটে কাজ করুক। তাদের মতে মেয়েদের জন্য সেটা নিরাপদ নয়। তাই অনিতা এবার এমন চাকরি খুঁজতে শুরু করে যেখানে শুধু ডে শিফট থাকে। এভাবেই দিন যেতে থাকে, কিন্তু সে কোনো চাকরি পায় না। এর মধ্যেই আমরা দেখি অনেক ছেলেই অনিতার প্রতি আকৃষ্ট এবং প্রায়ই তাকে প্রপোজ করে। কিন্তু অনিতা কাউকেই হ্যাঁ বলে না। তার একটাই লক্ষ্য, একটি চাকরি পাওয়া এবং তার পরিবারকে খুশি করা। এরপর আমরা অনিতার বাবার মালিককে দেখি। হঠাৎই তার স্ত্রী তাকে ফোন করে তাড়াতাড়ি থানায় যেতে বলেন। তখন অনিতার বাবা এবং তার মালিক থানায় যান। সেখানে গিয়ে তারা জানতে পারেন যে মালিকের মেয়ে একটি ছেলের সাথে পালিয়ে বিয়ে করে ফেলেছে। শুধু তাই নয়, সেই মেয়ে তার মা বাবার বিরুদ্ধে থানায় অভিযোগও করেছে যে তার মা বাবা তার স্বামীকে মেরে ফেলতে পারে। এই কথা শুনে মালিক এবং তার স্ত্রী ভীষণ হতবাক হয়ে যান। এই ঘটনা দেখে অনিতার বাবাও অবাক হয়ে যান, কারণ মালিক সবসময় তার মেয়ের খুব প্রশংসা করতেন এবং তাকে পড়াশোনা করিয়ে ডাক্তার বানাতে চেয়েছিলেন। এরপর মালিক তার মেয়ের পায়ে পড়ে অনুরোধ করতে থাকে, বাবা, এমন কিছু করো না। এই ছেলেটা তোর জন্য মোটেই পারফেক্ট না। দেখতে তো পুরো গুন্ডার মতো লাগে। কিন্তু তার মেয়ে তখন ভালোবাসায় অন্ধ হয়ে গেছে। সে ওই ছেলেটির সাথেই সেখান থেকে চলে যায়। পুলিশও কিছু করতে পারে না। আর মালিক ও তার স্ত্রী কান্নায় ভেঙে পড়েন। বাড়িতে ফিরে অনিতার বাবা তার স্ত্রীকে পুরো ঘটনা বলেন। আজ অনেক বড় একটা কাণ্ড ঘটে গেছে। মালিকের মেয়ে মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। অনিতার বাবা সতর্ক করে দিয়ে বলেন, আমাদেরও তো 2টা মেয়ে আছে, তুমি ওদের ওপর নজর রেখো। ঠিক সেই সময় অনিতা চুপচাপ তার বাবা মায়ের কথা শুনছিল। তখন সে মনে মনে ভাবে সে কখনো এমন কোনো কাজ করবে না যাতে তার পরিবারের সম্মান নষ্ট হয়। তার বাবা অনেক কষ্ট করে তাকে পড়াশোনা করিয়েছেন। পরের দিন অনিতা তার এক বান্ধবী মীরাকে ফোন করে বলে, তোদের কোম্পানিতে যদি কোনো চাকরির সুযোগ থাকে তাহলে আমাকে রেফার করে দিস। আমার বাড়ির লোকজন নাইট শিফটে কাজ করতে দিচ্ছে না। তখন মীরা বলে, ঠিক আছে, আজ সন্ধ্যায় আমার অ্যাপার্টমেন্টের কাছে চলে আয়, দেখা করে কথা বলবো। এরপর অনিতা যখন বাড়ি ফিরছিল, তখন সেই জীবা যে অনিতাকে ভালোবাসে আজ সাহস করে তাকে প্রপোজ করে ফেলে। তখন অনিতা তাকে বলে, আমি তোমাকে অনেকবার দেখেছি, বুঝতে পেরেছি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি এখন এসব নিয়ে ভাবতে চাই না। এখন আমি শুধুই আমার ফিউচার নিয়ে ভাবছি। কিন্তু জীবা বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই, প্লিজ না বলো না। অনিতা তাকে সরাসরি না করে দেয় এবং বলে, আমার পেছনে ঘোরা বন্ধ করো। সন্ধ্যায় অনিতা তার বেস্ট ফ্রেন্ড স্বপ্নাকে ফোন করে সবকিছু জানায় কিভাবে জীবা তাকে প্রপোজ করেছে। সে আরও বলে যে মীরা তাকে বাড়িতে ডেকেছে এবং চাকরির ব্যাপারে কথা বলবে। এরপর অনিতা মীরার সাথে দেখা করে, কিন্তু মীরা তাকে একটি পাবে নিয়ে যায়। এটা দেখে অনিতা অবাক হয়ে যায়, কিন্তু অনিতা পাবে ঢোকে না। সে বাইরে বসে থাকে। তখন কিছু বখাটে তাকে দুষ্টু কথা বলে, কিন্তু অনিতা কোনো উত্তর দেয় না। এরপর স্বপ্নার ফোন আসে। অনিতা স্বপ্নাকে বলে, আজ আমি পাবে এসেছি চাকরির ব্যাপারে কথা বলতে, কিন্তু আমার ভয় লাগছে। আর আমি বাড়িতে বলেছি যে আজ রাতে আমি তোদের বাড়িতেই থাকব। তুই একটা কাজ কর, আমার মাকে ফোন করে বল যে আজ রাতে আমি তোদের বাড়িতেই থাকব। তখন স্বপ্না তাই করে এবং কোনোভাবে অনিতার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে নেয় যে অনিতা আজ তার সাথেই থাকবে। যদিও আসলে অনিতা তখন পাবে ছিল। এতে অনিতার আর চিন্তা থাকল না যে বাড়ির লোক দুশ্চিন্তা করবে। এরই মধ্যে মীরা সেখানে আসে আর জিজ্ঞেস করে, কি রে, তুই এখানে বসে আছিস কেন? অনিতা বলে, তুই আমাকে এখানে কেন নিয়ে এলি? তখন মীরা বলে, তোর কি চাকরি দরকার নেই? এখানে অনেক বড় কোম্পানির এইচআররা পার্টি করতে আসে। এরপর মীরা প্রদীপ নামের একজন লোককে অনিতার সাথে পরিচয় করিয়ে দেয় এবং বলে, এটা আমার বন্ধু, ওর একটা ভালো চাকরি দরকার। প্রদীপ বলে, হ্যাঁ, আগামী মাসেই আমাদের কোম্পানিতে কিছু ভ্যাকেন্সি বেরোবে, চিন্তা করো না, ধরে নাও তোমার চাকরি হয়ে গেছে। এটা শুনে অনিতা খুব খুশি হয়ে যায়। সেই খুশিতে মীরা তাকে পাবে ভেতরে নিয়ে যায়। সেখানে সবাই মিলে অনিতাকেও ড্রিঙ্ক করতে বলে। প্রথমে অনিতা না করে দেয়, কিন্তু সবাই বেশি জোর করায় সেও শুরু করে। কারণ সবাই বলে,
আমাদের পার্টিতে এগুলো স্বাভাবিক, চাকরি হলে প্রায়ই এমনই হবে, তাই এখন থেকেই অভ্যাস করে নাও। ওই পার্টিতে জিভার এক বন্ধুও ছিল। সে অনিতাকে দেখে জিভাকে ফোন করে বলে, ভাই, তোমার অনিতা তো এখানে লাল পানি খেয়ে চিল করছে, আর তুমি তো বলেছিলে সে খুব ভদ্র মেয়ে। এটা শুনে জিভাও অবাক হয়ে যায়। এদিকে অনিতার নেশায় পুরো দুল ছিল। তখনই জিভাও সেখানে এসে যায় এবং অনিতাকে দেখে হতবাক হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, অনিতা আমার বিশ্বাস ভেঙে দিয়েছে। এরপর যখন অনিতা নেশায় পড়ে যাওয়ার মতো অবস্থা হয়, তখন মীরা আর প্রদীপ তাকে ধরে একটি রুমে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। মীরা প্রদীপকে দোষ দিয়ে বলে, ওকে এত জোর করে লাল পানি খাওয়াতে গেলে কেন? মেয়েটার এসব করে অভ্যাস নাই। প্রদীপ বলে, রিল্যাক্স থাকো, এসব স্বাভাবিক ব্যাপার, কাল সব ঠিক হয়ে যাবে। এরপর তারা দুজন অনিতাকে ঘুম পাড়িয়ে সেখান থেকে চলে যায়, তবে দরজাটা লক করা হয়নি। পরের দিন অনিতা নিজের বাড়িতে ফিরে আসে, যদিও তার মাথা খুব ব্যথা করছিল। এরপর দৃশ্যপট 2 মাস পরে চলে যায়। একদিন প্রদীপ অনিতাকে ফোন করে বলে, অনিতা, অবশেষে জবের ভ্যাকেন্সি বেরোয়েছে, আমি তোমাকে রেফার করব, বেশি চিন্তা করো না, তোমার চাকরি হয়ে যাবে। এটা শুনে অনিতা খুব খুশি হয়। সবচেয়ে ভালো ব্যাপার হলো এই চাকরিটা ডে শিফটের এবং বাড়ির কাছেই। এরপর সবাই মিলে অনিতার বাবার মালিকের বাড়িতে তাকে দেখতে যায়। অনিতা তাকে সান্ত্বনা দিয়ে বলে, আঙ্কেল, সব ঠিক হয়ে যাবে। কিন্তু মেয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর তিনি খুবই ডিপ্রেশনে ছিলেন। কথা বলতে বলতে অনিতার খুব বেশি কাশি শুরু হয়। তখন মালিক তাকে বলেন, এত কাশি হচ্ছে যখন, একটা ভালো ডাক্তার দেখাও। এরপর অনিতা সেখান থেকে বের হয়ে সরাসরি ডাক্তারের কাছে যায়। ডাক্তার তাকে কিছু প্রশ্ন করতে থাকেন। তোমার কাশি কতদিন ধরে হচ্ছে? তোমার স্বাস্থ্যের অবস্থা কেমন? তখন অনিতা বলে, কাশির পাশাপাশি আমি খুব ক্লান্তিও অনুভব করি। ডাক্তার জিজ্ঞেস করেন, তোমার মাসিক কি ঠিক সময় হয়? অনিতা বলে, আমার পিরিয়ড হতে প্রায়ই দেরি হয়, কারণ আমার থাইরয়েড সমস্যা আছে। এরপর ডাক্তার অনিতার কিছু পরীক্ষা করেন এবং বলেন যে আরও একটি গুরুত্বপূর্ণ টেস্ট করতে হবে, আমার কিছু একটা সমস্যা মনে হচ্ছে। কিন্তু অনিতা ডাক্তারের কথা পাত্তা দেয় না, টেস্ট না করিয়েই সেখান থেকে চলে যায়। বাড়িতে ফিরলে তার মা জানতে চায়, ডাক্তার কি বলেছে? তখন অনিতা বলে, কিছু না, গলায় একটু ইনফেকশন হয়েছে, ঠিক হয়ে যাবে। তবে অনিতাকে বেশ চিন্তিত দেখাচ্ছিল। সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর অনিতা বাথরুমে গিয়ে নিজের প্রেগন্যান্সি কিট দিয়ে নিজের পরীক্ষা করে। তখন দেখা যায় যে অনিতা গর্ভবতী। এটা দেখে অনিতা যেন আকাশ থেকে পড়ে আর ভীষণ ভয় পেয়ে যায়। তখন বোঝা যায় ডাক্তার সেদিন তাকে এটাই বোঝাতে চাচ্ছিল, আমার মনে হয় তুমি প্রেগনেন্ট। কিন্তু অনিতা তখন সেটা মানেনি এবং সেখান থেকে চলে এসেছিল। পরের দিন নিশ্চিত হওয়ার জন্য সে আবার হাসপাতালে গিয়ে প্রেগন্যান্সি টেস্ট করায়। ডাক্তার স্ক্যান করার পর তাকে বলেন, তুমি মা হতে চলেছ, বাচ্চার নড়াচড়াও আছে, সবকিছু স্বাভাবিক আছে, তোমার প্রেগন্যান্সি প্রায় 2 মাস হয়ে গেছে। এটা শুনে অনিতা খুব ভয় পেয়ে যায়। এরপর সে সেই রাতের কথা মনে করে, যেদিন সে পাবে গিয়েছিল এবং নেশায় ছিল। তার মনে হয় হয়তো সেই সময় কেউ তার সাথে দুষ্টু কাজ করেছে, কিন্তু এখন সে বুঝতে পারছিল না কি করবে, কারণ এই কথা সে তার পরিবারকেও বলতে পারবে না। তখন সে সরাসরি স্বপ্নাকে ফোন করে দেখা করে এবং তাকে সব কথা খুলে বলে। এটা শুনে স্বপ্নাও খুব অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, সত্যি করে বল, এটা কিভাবে হলো? কিন্তু অনিতা বলে, সত্যি বলতে আমার কিছুই মনে নেই, আমার কারোর সাথে কোনো সম্পর্কও নেই, আর আমি কারোর সাথে এমন কিছু করিনি। মনে হচ্ছে সেই রাতেই যখন আমি পার্টিতে গিয়েছিলাম তখনই এই ঘটনা ঘটেছে। স্বপ্না বলে, চল আমরা পুলিশকে সব জানাই। কিন্তু পরিবারের কথা ভেবে অনিতা রাজি হয় না, কারণ এতে তার পরিবারের বদনাম হতে পারে। স্বপ্না বলে, ওখানে তো সিসিটিভি ক্যামেরা ছিল, সেটা দেখে জানার চেষ্টা করা যেতে পারে। কিন্তু অনিতা বলে, সেই পার্টিতে 300রও বেশি লোক ছিল, এত লোকের মধ্যে আমরা কাকে খুঁজব? এরপর অনিতা ও স্বপ্না আবার সেই ডাক্তারের কাছে যায় আর বলে, ম্যাডাম, আমরা নষ্ট করাতে চাই। কিন্তু ডাক্তার সঙ্গে সঙ্গে না করে দেন এবং অনিতাকে বকতে শুরু করেন। তিনি বলেন, মজা করার সময় এসব মনে ছিল না, আমি এখন কোনো ঝুঁকি নিতে চাই না, তোমরা অন্য কোথাও যাও। এতে তারা দুজনেই বুঝতে পারে না কি করবে। তারপর তারা একটি মেডিকেল স্টোরে গিয়ে দোকানের ছেলেটির কাছে ট্যাবলেট চায়, কিন্তু সে সঙ্গে সঙ্গে না করে দেয় এবং বলে, প্রেসক্রিপশন ছাড়া এ ধরনের ট্যাবলেট দেওয়া যাবে না, যদি নিতে হয় তাহলে ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে, কারণ এতে আপনার জীবনে ঝুঁকি থাকতে পারে আর আমার জেলও হতে পারে। এই বলে সে তাদের সেখান থেকে চলে যেতে বলে। এরপর তারা আরেকজন ডাক্তারের কাছে যায়। তখন সেই ডাক্তার বলেন, ঠিক আছে, আমি তোমার কাজটা করে দেব, তবে এটা করতে হলে আমাকে তোমার বাবা মার সাথে দেখা করতে হবে। এটা শুনে অনিতার তো মাথায় আকাশ ভেঙে পড়ে। সে বলে, ম্যাডাম, আমি এই কথা আমার বাবা মাকে বলতে পারবো না, প্লিজ আমাকে সাহায্য করুন। কিন্তু ডাক্তার রাজি হন না। সন্ধে হলে স্বপ্না অনিতাকে তার বাড়ির কাছাকাছি নামিয়ে দেয়। তখন অনিতা খুবই হতাশ ছিল। স্বপ্না তাকে বলে, চিন্তা করিস না, কাল আমরা আবার চেষ্টা করব, সব ঠিক হয়ে যাবে। পরের দিন সকালে টিভি নিউজে বলা হয়, আজ থেকে সারা দেশে লকডাউন শুরু হচ্ছে। এটা শুনে অনিতা চিন্তায় পড়ে যায়।
সে ভাবতে থাকে, এখন আমি কি করব, কিভাবে বাইরে যাব? বেশি দেরি করলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যেতে পারে। এরপর অনিতা বাড়িতে বসেই গর্ভপাত করার উপায় নিয়ে ভিডিও দেখতে থাকে, যাতে কোনোভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এমন সময় তার মা তাকে ডাক দেয়। তখন অনিতা ফোনটা সেখানেই রেখে চলে যায় এবং তার ছোট বোন এসে ফোনটা দেখতে শুরু করে। এটা দেখে অনিতা তাড়াতাড়ি এসে ফোনটা কেড়ে নেয় আর রাগের মাথায় তাকে একটা চড়ও মেরে দেয়। এটা দেখে তার মা অবাক হয়ে যায়, এই সামান্য কারণে অনিতা এত রেগে গেল কেন? তখন অনিতা বলে, আমার ফোনে খুব দরকারি ডকুমেন্ট আছে, সেগুলো ডিলিট হয়ে গেলে আমার চাকরির সমস্যা হয়ে যাবে। এরপর রাতে অনিতা কাঁচা পেঁপে খায়, এই আশায় যে এতে হয়তো কোনো উপকার হবে। এভাবেই কিছুদিন কেটে যায়, কিন্তু কোনো ফল হয় না। আর অনিতার ভয় হচ্ছিল যদি তার পেট বড় হয়ে যায়। তাই একদিন সে স্বপ্নাকে নিয়ে আবার সেই মেডিকেল স্টোরের ছেলেটির কাছে যায় এবং অনুরোধ করে, ভাই প্লিজ আমাকে সাহায্য করেন। এরপর অনিতা তাকে নিজের সব সমস্যার কথা খুলে বলে। এটা শুনে দোকানের ছেলেটির মায়া হয় এবং সে তাকে এক ডাক্তারের ফোন নাম্বার দেয়। তখন তারা দুজন সেই ডাক্তারের সাথে দেখা করে এবং সমস্যার কথা খুলে বলে। ডাক্তার বলেন, কাজ হয়ে যাবে, তবে ৩০,০০০ টাকা লাগবে, এর কমে কাজ হবে না। অনিতা রাজি হয়ে যায়। বাড়িতে ফিরে সে তার সব বন্ধুদের ফোন করে টাকা ধার চাইতে থাকে, কিন্তু সব মিলিয়ে তাদের কাছে মাত্র ২০,০০০ টাকা জোগাড় হয়। সেই টাকা নিয়ে তারা ডাক্তারের কাছে যায়, কিন্তু ডাক্তার রাজি হন না এবং বলেন, পুরো টাকা দিলে তবেই অপারেশন করব। এ কথা বলে তিনি ২০,০০০ টাকা রেখে দেন এবং বলেন, আর ১০,০০০ টাকা নিয়ে এসো, তারপর আমি অপারেশন শুরু করব। এরপর অনিতা বাড়ি ফিরে প্রদীপকে ফোন করে ১০,০০০ টাকা ধার চায়। প্রদীপ তখন তাকে টাকা ট্রান্সফার করে দেয়। পরের দিন তারা আবার সেই ডাক্তারের কাছে যায় অপারেশন করানোর জন্য, কিন্তু সেখানে একজন কনস্টেবল বসেছিল। সে বলে, তোমরা ভেতরে যেতে পারবে না, কারণ ওই হাসপাতালের ডাক্তার কোভিডে আক্রান্ত হয়েছে। এটা শুনে তাদের মাথায় যেন বাজ পড়ে, টাকাও চলে গেল, কাজও হলো না। এরপর তারা ডাক্তারের ফোনেও কল করে, কিন্তু তিনি ফোন ধরেন না। এই দুশ্চিন্তায় তারা যখন ফিরে যাচ্ছিল, তখন তারা ডাক্তারের সাথে কাজ করা একজন কম্পাউন্ডারকে দেখতে পায়। তারা তাকে জিজ্ঞেস করে, ডাক্তার তো ভাগছে, এখন আমাদের কাজ কী করবে? তখন লোকটি বলে, তোমরা ওই অগ্রিম টাকার কথা ভুলে যাও, আমাকে শুধু ১০,০০০ টাকা দাও, আমি তোমাদের একটা ট্যাবলেট দেব, সেই ট্যাবলেট খেলে তোমাদের কাজ হয়ে যাবে। এটা শুনে তারা বুঝতে পারছিল না কি করবে, তবুও তারা লোকটিকে ১০,০০০ টাকা দিয়ে দেয়। তখন লোকটি বলে, সন্ধ্যায় এই জায়গায় এসে ট্যাবলেট নিয়ে যেও। তারপর সন্ধ্যায় তারা দুজন ওই লোকটার এলাকায় যায় এবং সেই কম্পাউন্ডার সম্পর্কে খোঁজ নিতে থাকে, কিন্তু সেখানকার লোকজন বলে, এখানে এই নামে কোনো লোক থাকে না। অর্থাৎ সেই কম্পাউন্ডারও তাদের বোকা বানিয়ে টাকা নিয়ে পালিয়ে গেছে। এতে অনিতা পুরোপুরি ভেঙে পড়ে। এদিকে যখন অনিতা বাড়িতে ফিরে আসে, তখন তার মা তাকে বকতে থাকে, এত রাতে কোথায় গিয়েছিলি? আজকাল তো সারাক্ষণ বাইরে বাইরে ঘুরে বেড়াও। এতে অনিতা তার মায়ের ওপর চিৎকার করে ওঠে। রাগে তার মা তাকে ঝাড়ু দিয়ে মারতে শুরু করেন। তখন অনিতার বোন ও দাদি এসে তার মাকে থামায়। এই সব কিছুতে অনিতা এতটাই ভেঙে পড়েছিল যে রাগ ও হতাশায় সে সরাসরি ফ্যানের সাথে ঝুলে পড়তে যায়, যেন একবারেই সব শেষ হয়ে যায়। কিন্তু তার বোন সেটা দেখে ফেলে এবং কোনোভাবে তাকে বাঁচিয়ে ফেলে। এই ঘটনা দেখে অনিতার মায়ের মনে হয় হয়তো তার মেয়ে কোনো ছেলের সাথে প্রেম করছে, তাই সে প্রায়ই বাড়ির বাইরে থাকে। তিনি এই কথা তার স্বামীকে বলেন, তুমি একবার মেয়েটার সাথে কথা বলে দেখো। তখন অনিতার বাবা তার কাছে এসে বলে, মা, তুই যদি মরে যাস তাহলে আমাদের কি হবে? যদি কোনো সমস্যা থাকে আমাকে বল, তুই কি কাউকে ভালোবাসিস? তখন অনিতা বলে, না বাবা, তেমন কিছু না, সব ঠিক আছে। সেদিন সন্ধ্যায় স্বপ্নাও এসে অনিতাকে বকতে থাকে, তুই ফ্যানের সাথে ঝোলার করার সাহস পেলি কিভাবে? আমরা না বলেছিলাম সব ঠিক করে ফেলব? এরপর স্বপ্না একাই মেডিকেল স্টোরে গিয়ে সেই ট্যাবলেট খোঁজে, কিন্তু পায় না। সময় যেতে থাকে আর অনিতার পেটও একটু একটু করে বের হতে শুরু করে। এতে অনিতা খুব ভয় পেতে থাকে। এভাবেই ৪ মাস কেটে যায়। একদিন স্বপ্না অনিতাকে ফোন করে বলে, যে ডাক্তারকে আমরা টাকা দিয়েছিলাম সে তো কোভিডে মারা গেছে, তাই এখন আর আমাদের সেই টাকা ফেরত পাওয়ার কোনো উপায় নেই। কিন্তু অনিতা একথায় কোনো উত্তর দেয় না, কারণ সে পুরোপুরি ভেঙে পড়েছিল। একদিন অনিতার বাবা ফোনে জানতে পারেন যে তার মালিক নিজের মেয়ের শোক সইতে না পেরে জীবন দিয়েছেন, কারণ তিনি মেয়ের এমন বদনামের চাপ আর সহ্য করতে পারছিল না। এটা শুনে তার বাবা কাঁদতে থাকেন, আর অনিতা এই খবর শুনে সম্পূর্ণ হতভাগ হয়ে যায়। তার মনে হতে থাকে, যদি আমি আমার বাবাকে সত্যিটা বলে দিই তাহলে হয়তো আমার পরিবারও এমন কিছু করে ফেলবে। এরপর এভাবেই আরও কিছুদিন কেটে যায়। পরে তারা আবার সেই মেডিকেল স্টোরের ছেলেটির কাছে যায় এবং সব ঘটনা খুলে বলে, কিভাবে ডাক্তার টাকা নিয়ে মারা গেছে। তারা তাকে অনুরোধ করে, ভাইয়া যেভাবেই হোক আমার কাজটা করে দিন, না হলে আমি মরে যাব।
তখন ছেলেটি তাদের একজন লোকের নম্বর দেয় এবং বলে যদি সে জিজ্ঞেস করে কত মাস হয়েছে তাহলে বলবে ৩ মাস, না হলে সে তোমাদের সাহায্য করবে না। কিন্তু আসলে তখন অনিতার ৫ মাস চলছিল। এরপর অনিতা সেই লোকটিকে ফোন করে, কিন্তু অবাক করার বিষয় হল লোকটি আর কেউ নয়, জিভা। এটা জানতে পেরে অনিতা খুব অবাক হয়ে যায়। তবে জিভার অনেক ডাক্তারের সাথে পরিচয় ছিল যারা হয়তো অনিতাকে সাহায্য করতে পারত। তখন অনিতা স্বপ্নাকে বলে যদি সে আমার ব্যাপারে সব জেনে যায় তাহলে নিশ্চয়ই বাড়িতে বলে দেবে। কিন্তু স্বপ্না বলে আমাদের আর কোনো উপায় নেই। কথা বলে সে হেলমেট পরে নিজেই জিভার কাছে যায় এবং সব কথা খুলে বলে। তখন জিভা তাদের একজন ডাক্তারের নম্বর ও ঠিকানা দেয় এবং বলে ওকে ৩০,০০০ তোমার কাজ হয়ে যাবে। এরপর অনিতা বাড়ি ফিরে দ্রুত টাকার ব্যবস্থা করার চেষ্টা করতে থাকে, কিন্তু কোথাও টাকা পায় না। শেষ পর্যন্ত তাড়াহুড়ো করে সে তার মায়ের সোনার বালা বন্ধক রেখে টাকা জোগাড় করে। তারপর সেই টাকা নিয়ে অনিতা ও স্বপ্না ডাক্তারের কাছে যায়। ডাক্তার জিজ্ঞেস করেন কত মাস চলছে। তখন অনিতা মিথ্যা বলে ৩ মাস, কিন্তু ডাক্তার স্ক্যান করে বলেন তোমার তো ৫ মাস চলছে, এই সময় অপারেশন করা খুব ঝুঁকিপূর্ণ। কথা বলে তিনি টাকা ফেরত দিয়ে তাদের চলে যেতে বলেন। এরপর সেই ডাক্তার জিভাকে ফোন করে বলেন তুমি তো বলেছিলে ৩ মাস, কিন্তু মেয়েটার ৫ মাস চলছে, এতে তো তার জীবনের ঝুঁকি আছে। তখন জিভা বলে এক কাজ করেন, ১ লাখ টাকা চান। এরপর ডাক্তার এসে তাদের কাছে ১ লাখ টাকা দাবি করেন। এটা শুনে অনিতা ও স্বপ্না দুজনই হতবাক হয়ে যায়। স্বপ্না রাগ করে ডাক্তারের সাথে তর্কও করে, কিন্তু অনিতা পরিবারের কথা ভেবে আবার ডাক্তারের কাছে গিয়ে অনুরোধ করে আমার বন্ধুর কথায় রাগ করবেন না, প্লিজ আমাকে সাহায্য করুন। কিন্তু ডাক্তার বলেন এখন আর কিছু করা সম্ভব না। তখন অনিতা ডাক্তারের পায়ে পড়ে কাঁদতে থাকে এবং বলে আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে আমি মরে যাব। শেষ পর্যন্ত ডাক্তার রাজি হয়ে যায়। এরপর কোনোভাবে ডাক্তার অনিতার অপারেশন করিয়ে দেন। এতে অনিতা অনেকক্ষণ ধরে তীব্র যন্ত্রণায় কষ্ট পেতে থাকে। সব শেষ হলে অনিতা ও স্বপ্না বাড়ির দিকে রওনা দেয়। পথে অনিতা ঢান্ত হয়ে বসে পড়ে। তখন স্বপ্না বলে চল, কাজটা তো হয়ে গেছে, এখন আর চিন্তা করিস না। কিন্তু অনিতা তখনও কাঁদছিল। অনিতা স্বপ্নাকে বলে যে ডাক্তার কম টাকায় কাজ করতে রাজি ছিলেন না। পরে সে একটা শর্ত দিয়েছিল, তার সাথে অনিতাকে একবার দুষ্টু কাজ করতে হবে, তাহলেই তিনি কাজটা করে দিবেন। অনিতা তখন কোনো উপায় না দেখে বাধ্য হয়ে সেই শর্ত মেনে নেয়। এরপর ডাক্তার তার সাথে আগে দুষ্টু কাজ করে এবং তারপর অপারেশন করে। এই কথা মনে পড়তেই অনিতার নিজের উপর ঘৃণা জন্মাতে থাকে। অন্যদিকে সেই ডাক্তার জিভাকে ফোন করে বলে মেয়েটা টাকা দিতে পারছিল না, তাই আমি ওর সাথে দুষ্টু কাজ করে পয়সা উসুল করেছি। জিনিসটা একদম কচি ছিল। তাদের কথাবার্তা থেকে বোঝা যায় আসলে সে একজন ভুয়া ডাক্তার, যে কিনা টাকার বিনিময়ে শুধু এসব কাজ করত। এদিকে অনিতা কাঁদতেই থাকে। সে এই বিপদ থেকে মুক্তি পেলেও নিজের কাছে নিজেকে খুব নোংরা মনে হচ্ছিল। এ কারণেই মেয়েদের খুব সাবধানে চলাফেরা করা উচিত। কখনোই পরিবারের অবাধ্য হওয়া উচিত না, কারণ ছোট্ট একটা ভুলের মাসুল অনেক বড় আকারে দিতে হয়। গল্পটা সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।